আজ আমরা এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি কেবল শিক্ষক হিসেবে শিক্ষাদানের মাঝেই নিজের দায়িত্বের সীমারেখা টানেননি, বরং তার বিবেককে প্রসারিত করেছেন শিক্ষার্থীদের জীবন বাঁচাবার মতো মহৎ প্রয়াসের মাধ্যমে। যখন চালক শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হওয়া বাস নিয়ে দুর্ঘটনা ঘটিয়ে চলন্ত বাস থেকে নিজের জীবন বাঁচাতে লাফ দিয়ে পড়ে পালিয়ে যায়, তখন ভারী যান চালাতে অভ্যস্ত না হলেও শিক্ষার্থীদের জীবন বাঁচাতে চলন্ত বাসের স্টিয়ারিং হাতে নেন শিক্ষক। বাসটি থামাতে সমর্থ হন তিনি। বেঁচে যায় বহু শিক্ষার্থীর প্রাণ। না, এটি কোনো ছায়াছবির লোমহর্ষক গল্প নয়, এটি সত্য ঘটনা। হ্যাঁ, খুব ভালো। সেটা ব্যক্তি হিসেবে চরিত্র ও চারিত্রিক দিক দিয়ে বা আদার্স সব দিক দিয়ে স্যার অনেক ভালো। যেটা একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকা দরকার সেগুলো প্রতিটা গুণই স্যারের মধ্যে আমরা দেখতে পাই। হ্যাঁ, অবশ্যই ভালোবাসেন। ক্লাসের বিষয়ে পড়ায় শিক্ষা দেন। তাছাড়া আদার্স কোনো বিষয়ে আমরা যদি সমস্যার মধ্যে পড়ে যাই সেক্ষেত্রে স্যারের কাছে গেলেই স্যার আমাদেরকে সব বিষয়ে সাহায্য করেন। আমাদের প্রত্যেককে মেয়ের মতোই দেখেন। শিক্ষক হিসেবে প্রতিটাই আমি যেটা মনে করি যে সব শিক্ষকেরই উচিত আমাদের বাড়ির স্যারের মতো হওয়ার। কারণ বাবু স্যার যেমন আমাদের নিজের জীবন বাজি রেখে এতগুলো স্টুডেন্টকে বাঁচাইছে, এর জন্য আমরা সবাই কৃতজ্ঞ। এবং এটাই উচিত সব স্যারের মধ্যেই থাকার একটা গুণ, যে নিজের জীবনের চেয়ে একটা ওইখানে ওই দিন যদি স্যার না বাঁচিত তাহলে হয়তো বা অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয়ে যেত, তারা ফিরে আসতে পারতো না। যেটা আমার স্যার নিজের জীবন বাজি রেখে করতে পারছে, এটাই সব স্যারের, শুধু স্যারের না সব মানুষেরই এরকমই হওয়া উচিত। যেদিন ঘটনাটি ঘটে তার পরের দিনই শুনছি, আবার কলেজে আসে পেপার পত্রিকায় ইত্যাদির মাধ্যমে জানতে পারছি। স্যারকে দেখলেই মনে হয় আসলে একজন উদার মানুষ, ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। সেদিন কার সেই সকালবেলার কথা বলি। আমি বাসা থেকে রেডি হয়ে বের হচ্ছি। আমার আগেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা 7টার মধ্যে সবাইকে আসতে বলবো, 8টার সময় আমরা রওনা দিয়ে দিব। তো যথারীতি কলেজে আমরা যখন যাই তখন দেখি কিছু স্টুডেন্ট এসে, আর উইদিন 7:45টার মধ্যে সবাই আপনার হাজির হয়ে গেল। 8টার সময় আমার সেই মহেন্দ্রক্ষণ আমরা কলেজের থেকে আমার স্টুডেন্টদের নিয়ে, সহকর্মীদের নিয়ে আমরা গাড়ির দিকে আগাচ্ছি। আমরা যাচ্ছিলাম, আমাদের ভিতরে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা পাহাড়পুর যাব, কিন্তু আমাদের কলেজের একটা ট্রেডিশন হচ্ছে যে আমরা স্টুডেন্টদের, মেয়েদের কলেজ টেকনিক্যাল একটা প্রবলেম, এই কারণে আমরা আসলে ডেস্টিনেশনটা আগাম জানাই না। তো সেক্ষেত্রে আমি আমার মেয়েদের এই আমার স্টেশন থেকে 10-15 মিনিট ডিস্টেন্সে যাওয়ার পর আমরা বিষয়টা জানাই, গাড়িতেই জানিয়ে দিই যে আমরা নওগাঁর পাহাড়পুরে যাব। এই শিক্ষা সফরটা হচ্ছে আমার জিওগ্রাফির বা ভূগোলের আপনার এটা একটা একাডেমির পার্ট। এখানে আমার শিক্ষা সফরের নাম্বার আছে। তো এই শিক্ষা সফরটা করার অর্থ হচ্ছে যে আমার স্টুডেন্টরা ঠিক মানে আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং অন্যান্য জিনিস সব একসঙ্গে তারা দেখবে এবং সেটার সঙ্গে তাদের একটা বাস্তব জ্ঞান লব্ধ করবে। আমার গাড়িতে স্টুডেন্ট ছিল 80 জনের মধ্যে 40 জন স্টুডেন্ট আমার গাড়িতে ছিল, আর 40 জন স্টুডেন্ট আরেকটা গাড়িতে ছিল। স্টুডেন্টদের বয়স ছিল আপনার মনে করেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, তো অ্যাডভেস্ট আপনার 16 বা 17 বছর এই বয়সেরই মেয়েরা আমাদের ওভারঅল ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে। সাথে আমাদের ডিপার্টমেন্টের 2 জন শিক্ষক, সেই সঙ্গে আমার বিভাগের আরও একজন শিক্ষক ছিলেন। তো তাদের নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আর কি। ড্রাইভার আপনার মনে করেন যে আমরা যখন গাড়ি স্টার্ট করলাম তো দেখা যাচ্ছে যে ড্রাইভার অ্যাজ ইট ইজ যাচ্ছে, কিন্তু যার কিছুদিন পর আমি একটা জিনিস খেয়াল করলাম যে ড্রাইভার আপনার
তার মধ্যে একটু অমনোযোগী বা এই ধরনের। তো মেয়েরা একটু গান হই হুল্লোড় করতেছে, মেয়েরা আবার অডিও শুনতে চায়, ড্রাইভারকে বারবার অ্যাপিল করতেছে যে ভাই আমাদের এই গানটা বাজান, একটু অমুক বাজান। তো ড্রাইভার মাঝে সাঝে বাজায়, আবার বন্ধ হয়ে যায়। তো এইভাবেই আমরা যেতে থাকলাম। তো আমরা যেই জায়গায় দুর্ঘটনাটা হলো তার আগেই জাস্ট দেখি যে একটা খড় ভর্তি ভ্যান, সেই ভ্যানটাকে একটু হালকা ধাক্কা দিয়ে ভ্যানটা উল্টে গেল, আর ড্রাইভার একটু কেমন যেন একটু অন্যমনস্ক মনে হলো। তো আমি পারতপক্ষে ওখানে ড্রাইভারকে কিছু বললাম না, এই কারণে যে আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আর ড্রাইভারকে এই সময় একটু বকাবাদ্য করলে ওরা একটু সাইকোলজিক্যালি ডিমোরালাইজড হয়ে যায়। তো এইভাবেই দেখি যে আমাদের এই সেই দুর্ঘটনার আগে একটা ছোট ব্রিজ ছিল, ভাতগা ব্রিজ বলে, এটা দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। সেই ব্রিজটা একটা কার্ভ আছে, একটা কার্ভটা পার হওয়ার পর আপনার বিআরটিসির একটা বাস সামনে, বিআরটিসির বাসটাকে ওভারটেক করার জন্য সে বারবার চেষ্টা করতেছিল। তো আমি আবার বললাম যে ভাই আপনি করেন, একটু আস্তে আস্তে চালান, অসুবিধা নেই, তাকে ওভারটেক করে যাওয়া দরকার কি। তো সে একটু কম বয়সী ছিল ড্রাইভারটা, আমার কাছে মনে হলো যে ও বারবার চেষ্টা করতেছে। এক ফাঁকে দেখি বিআরটিসির গাড়িটা হঠাৎ করে একটা পথে সম্ভবত ব্রেক করলো, আর এই পিছন দিক থেকে গিয়ে আমাদের গাড়িটা ওই বিআরটিসি গাড়ির পিছন দিকে, দুটোই একই দিকে যাচ্ছিল, একটা সশব্দে বিকণ্ঠ শব্দ হলো, এবং আমি খেয়াল করতেছি যে গাড়ির সব গ্লাস সব দুমড়ায় মুচড়ে সব সামনের দিকে চলে আসতেছে। যেহেতু আমি ড্রাইভারের জাস্ট ইমিডিয়েট পিছনে সিটে ছিলাম, বিষয়টা আমার উপলব্ধির মধ্যে এসেছিল। এক ফাঁকে দেখি যে আমার দু একটা মেয়ে ওই বনেটের উপর সব পড়ে গেল ধাক্কা খাওয়াজনিত কারণে, এবং ড্রাইভার তার আসন থেকে ওই মেয়েদের গায়ের উপর দিয়ে পা দিয়ে জানলার যে বাম দিকে জানলা আছে সেই জানলা দিয়ে সে বের হয়ে চলে গেল। আমি ড্রাইভার সাহেব বলছি, ড্রাইভার সাহেব আপনি এটা কী করতেছেন? সে তো এখানে কে কার কথা শুনে, আমার গাড়ি এদিকে চলতেছে, দেখি ড্রাইভার চলে আছে, মেয়েদের আহাজারি চিৎকার করতেছে তারা, দুই সাইডে আপনার প্রচুর ঢাল, এখানে গাড়ি পড়ে গেলে একটা মনে করেন একটা বিচ্ছিন্ন একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো জাস্ট আমি এই ফাঁকে ভাবতেই হঠাৎ করে আমার মনে হয় ষষ্ঠ ইন্দ্রিয় একটা জিনিস কাজ করলো যে মনে হয় আমার স্টারিং চলে যাওয়া উচিত। তো আমি আমার আসন থেকে ড্রাইভারের আসনের দূরত্ব 1 ফিট অ্যাট বেস্ট, 1 থেকে 1.5 ফিট, আমি সেকেন্ডের মধ্যে আমি আমার ওই ড্রাইভারের আসনে বসে বললাম, কেন জানি আমার মনে হচ্ছে যে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, আমার একটা কনফিডেন্স ছিল। আমি সে স্টারিংয়ে বসে ডান দিকে দেখি গাড়ি বাম দিকে চলে যাচ্ছে, আমি তখন ডান দিকে স্টারিং ঘোরানো শুরু করলাম, এবং ব্রেক প্যাডেলটা আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি চেপে ধরলাম। এক পর্যায়ে দেখি যে গাড়ি আমার আস্তে আস্তে আমার নিয়ন্ত্রণে চলে আসলো। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওই গাড়ির যে একটা ছোট্ট হেল্পার ছিল, সে আমাকে খুব মানসিক সাড়া দিয়েছে এবং মানসিক শক্তি জুগিয়েছে। সে বলেছিল, স্যার হ্যাঁ ডান দিকে আপনি স্টারিং ঘোরান, চাপেন স্যার। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে এটা অলৌকিক একটা ব্যাপার। তারপরে দেখি যে এক পর্যায়ে আমাদের গাড়িটা রাস্তার ঠিক বাম দিকে থেমে গেল, এবং বাই দিস টাইম দেখি একটা চাকা একেবারেই আলগা হয়ে গেছে। তো গাড়ি দাঁড়ার পর আমার মনের মধ্যে মনে হলো যে না, এখন বোধহয় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা হয়তো রক্ষা পেলাম। আমি মেয়েদের বললাম যে তোমরা আস্তে আস্তে এক এক করে নেমে পড়ো গাড়ি থেকে। তো গাড়িটা যেহেতু পিছন দিক থেকে বাড়ি খাওয়াজনিত কারণে সামনের যে গেটটা আছে সেটা লক হয়ে গেছে, খুলতেছিল না। তো আমার এক সহকর্মী এমদাদ, ও বারবার চেষ্টা করতেছিল খোলার জন্য, দেখি খুলতেছে না। তখন আমি আবার বাইরের লোকজনদের বললাম যে ভাই একটু বাইরে থেকে জোরে একটা ঠেলা মারেন, ধাক্কা মারেন। তো ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে এই সাইডে পড়ে গেল। তো আমার যে সহকর্মী এমদাদ ছিল সে নামলো এবং নেমে যথারীতি একটা দৌড় দিল। তা আমি ঠিক বুঝতে পারলাম না সে দৌড়টা কেন দিল। মেয়েদের বললাম যে তোমরা আস্তে আস্তে করে সবাই নামো। মেয়েরা আস্তে আস্তে করে সব নামতেছে, এবং ডান দিকে গাড়ি সব হুড় করে যাচ্ছে আসতেছে হাইওয়ের মধ্যে। আমি ওদের বাম দিকে থাকতে বললাম, কারণ ডান দিকে গেলে হয়তো আর একটা কিছু সমস্যা হতে পারে। আর সবাই বাঁয়ে দাঁড়াইলো। এক পর্যায়ে আমি শেষে নামলাম। নামার পর তখন আমার খেয়াল হচ্ছে যে আসলে এই গাড়িটা কী অবস্থায় ছিল। আমি যখন সামনে থেকে দেখি বীভৎস একটা গাড়ি, সামনের অংশটা সমস্ত দুমড়ায় মুচড়াই গেছে। দেখি যে ড্রাইভার ও দৌড়াচ্ছে, ফাঁকা মাঠ তো দেখা যায় যে সে দৌড়াচ্ছে, পড়তেছে, আবার উঠতেছে, আবার দৌড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে ড্রাইভারের চেয়ে আমার মেয়েদের একটু দেখতেছিলাম যে আসলে তাদের কোথাও লাগলো নাকি, যে না দেখি সৃষ্টিকর্তার অসীম রহমত যে না আমার কোনো মেয়েই কোনো মিনিমাম কোনো আঘাতপ্রাপ্ত হয়নি। আমার মেয়েরা যখন আপনার নিরাপদে যখন আমি ফিরে আসলাম, তখন তো আমার মেয়েদের মুখে যে হাসিটা আমি দেখেছি, হ্যাঁ, আনন্দের সেই কুজ্ঝটিকা, যেটা আমাকে প্রচণ্ড আলোড়িত করেছে, যে তাদের অভিভাবকরা এতগুলো মেয়েকে আমাকে দিয়েছে। হ্যাঁ, তো সেই মেয়েগুলোকে আবার আহত অবস্থায় আমি ফেরত দিই, এটা দেখতে কেমন লাগে। তো আমার
মেয়েগুলোকে যখন তাদের অভিভাবকের হাতে যখন আমি কোনো আঁচড় ছাড়াই দিচ্ছিলাম, তখন আমার মনের মধ্যে প্রচণ্ড উদ্বেলিত হচ্ছিল যে যাক, আমি একটা বড় একটা দুর্ঘটনার হাত থেকে পড়ার পরেও আমি এদেরকে সুন্দরভাবে এদের অভিভাবকের হাতে দিয়ে দিই। হ্যাঁ, একজন শিক্ষক হিসাবে, একজন পিতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে যখন আমার নিজের বাচ্চা বা নিজের স্টুডেন্টকে আমি যখন সারভাইভ করতে পেরেছি, এটার মানে বাঁচানোর বা এটা ওদেরকে সারভাইভ করানোর যে অনুভূতিটা, এটা আসলে ভাষা দিয়ে আসলে বোঝানো খুব কঠিন ব্যাপার। তবে প্রচণ্ড ভালো লেগেছে আমার যে আসলে এই দুর্ঘটনাটা হয়তো বড় একটা হতে যাচ্ছিল, কিন্তু এটা হয়নি। এটার মানে আসলে ভাব দিয়ে বোঝানো খুবই কঠিন ব্যাপার একটা। যখন আমি স্টারিংয়ে বসি তখন আমার একটা ছিল যে আমি গাড়িটাকে এই খাদের দিকে গড়ায় যেতে দিব না। এই কারণে আমি প্রাণপণ চেষ্টা করে আমি ডান দিকে স্টারিং কাটতেছিলাম যেন আমার গাড়িটা বাম দিকে না যায়। তো সেই সময় আমার মনে হচ্ছিল যে একটা বড় দুর্ঘটনায় হয়তো পড়তে যাচ্ছি, আবার মাঝখানে হচ্ছে হয়তো পারবো, এরকম দোটানার মধ্যে একটা অবস্থার মধ্যে ছিলাম। জাস্ট এতটুকুই, এর বেশি কিছু ভাবারও তো সময় নেই এত স্বল্প সময়ের মধ্যে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার একটা মনের একটা ইয়ে ছিল যে আমার স্টুডেন্টদের বাঁচাতে হবে। বেসিক্যালি ট্রাক, বাস এই ধরনের কোনো গাড়িতে আমি ইতিপূর্বে তেমনভাবে কখনোই আমি চালানোর আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না বা নেই। তো ধারণা ছিল যেহেতু আমি একটু কার চালাতে পারতাম যে এটা কোন দিকে ঘুরালে বামে যাবে আর কোন দিকে ঘুরালে ডানে যাবে, সেক্ষেত্রে আমার এইটাকে আমি অভিজ্ঞতাটাকে একটু কাজে লাগাতে পেরেছি। একজন পেশাদার চালক সে এই ধরনের একটা ঘটনা ঘটানোর পর তার মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস থাকলো না বা নেই যে সে গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। অথচ একজন অপেশাদার মানুষ হয়ে আমরা যখন ওই এলাকায় যাই এবং সেখান থেকে আমরা এই দুর্ঘটনা থেকে যদি এটা বাঁচাতে পারি, তা আমার মনে হয় আমার চেয়ে সে থাকলে আর একটু হয়তো ভালো পারতো, গাড়িটা অতটুক বামে হয়তো যেত না। হ্যাঁ, আমার তো অত ধারণা নেই, তারপরেও আমি এই জিনিসটা একেবারে অকপটেই বলবো যে আমাদের চালকরা যারা আছেন তারা আমাদেরই এই সমাজের মানুষ, তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, কিন্তু তারা এই ব্যাপারে অত্যন্ত উদাস। নিজেদের জীবনবোধটা ছাড়া তাদের কোনো কিছুই, যে মানুষের তাদের পিছনে যে যাত্রী থাকে তাদের এই ধরনের কোনো জীবনবোধ কাজ করে না আমার মনে হয়। যখন ছিল অ্যাক্সিডেন্টটা তখন আসলে এতটা খারাপ লাগেনি, কিন্তু আসলে এটা পরে যখন আমরা কল্পনা করতেছি যে আসলেই দুর্ঘটনাটা ছোটো না, অনেক বড় দুর্ঘটনা, আর যে গর্তটা ছিল সেটা অনেক নিচু ছিল। ড্রাইভার যখন তার সিট থেকে জানলা দিয়ে পালিয়ে চলে গেল, তখন স্যার জাম দিয়ে ড্রাইভিংয়ের জায়গায় বসেছিল এবং গাড়ি ব্রেক হয়ে গেল, তখনই আমরা বেঁচে গেলাম। প্রচণ্ড ভয় হচ্ছিল, লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্ট তো সেজন্য। যখন বাঁচে গেলাম তখন মনে হচ্ছিল যে হয়তো আবার জন্ম নিলাম নতুন করে, নতুন জীবন ফিরে পেলাম। একটু হোপলেস, তো যখনই গাড়িতে উঠি তখনই ভয় লাগে। এই ঘটনার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ থাকবে। আমার খুব ভালো লেগেছে যে আজকে এতগুলো ছাত্রী তার যারা বাড়ি সাহেবের প্রচেষ্টায়, ওইখানকার প্রচেষ্টায় তারা জীবন ফিরে পেয়েছে বলা যায়। তো আমরা প্রতিদিন পত্রিকার পাতা উল্টোলেই দেখতে পাচ্ছি যে আপনার অহরহই সড়ক দুর্ঘটনা ঘটছে। আমি মনে করি আমাদের দেশে যারা গাড়ি চালাচ্ছে চালকদেরকে যথোপযুক্তভাবে প্রশিক্ষিত করে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে অবৈধ লাইসেন্স না দিয়ে বৈধ লাইসেন্স দিলে পরে আমাদের সড়ক দুর্ঘটনা অনেক কিছু কমবে। শিক্ষক কখনো বন্ধু, কখনো অভিভাবক, কখনো জীবন রক্ষাকারী দায়িত্ববান বিবেক সম্পন্ন মানুষ, এইসব ভূমিকাই তিনি পালন করেছেন। প্রমাণ করেছেন তিনি একজন প্রকৃত শিক্ষক, তিনি প্রকৃত বিবেক সম্পন্ন মানুষ। প্রমাণ করেছেন তিনি সম্ভাব্য দুর্ঘটনার নীরব দর্শক ছিলেন না। সম্ভাব্য দুর্ঘটনা থেকে কেবল নিজের জীবন রক্ষা করবার জন্য পালিয়ে যাননি, তিনি সেই দুর্ঘটনা প্রতিহত করেছেন। তিনি দুর্ঘটনা প্রতিহত করে মানুষকে রক্ষা করেছেন, মানুষকে রক্ষাকারী প্রকৃত বিবেকবান মানুষের পরিচয় দিয়েছেন। মানুষ তো মানুষেরই জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়।